নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। করোনায় বন্ধ স্কুল, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে পড়াশোনার কি হবে? সিলেবাসই বা কিভাবে শেষ হবে? না, এত চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্যই রয়েছে আমাদের কোচিং ক্লাস দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য। আর শুরুতেই যেমনটা জানালাম, আজ আমরা ইংরেজি পড়বো, রাইটিং স্কিল তোমরা আরো কিভাবে ইমপ্রুভ করবে এবং গ্রামারে কিভাবে তোমরা মনে রাখবে, সেই নিয়ে আমাদের আজ পড়াশোনা। এবং তার জন্য আমাদের সঙ্গে স্যার রয়েছেন, স্যার জয়ন্ত দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। স্যার, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আপনি রয়েছেন, তাহলে আর কেন টাইম ওয়েস্ট করা, আমরা প্রথমেই রাইটিং স্কিলে যাব, আর প্রথমেই আমরা শিখব প্রসেস রাইটিং, তাই তো স্যার? হ্যাঁ, আমরা প্রসেস রাইটিং শিখব। 2020 মাধ্যমিক পরীক্ষাতে এবারে আমাদের সবাই তোমরা অলরেডি জানো যে 3টে করে রাইটিং স্কিল আসে, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন, 3টেই তোমাদের লিখতে হয়। 10x3 3টে কোয়েশ্চেন থাকে। তো 2020-তে আমরা যে কোয়েশ্চেনগুলোকে দেখতে পেয়েছি, একটি নিউজ পেপার রিপোর্ট, একটি লেটার, আর একটি আমাদের প্যারাগ্রাফ রাইটিং এসেছে। সো হোয়াট উই আর গোয়িং টু ডু টুডে, আজকে যে বিষয়গুলো আমরা দেখব, প্রসেস রাইটিং, নোটিস রাইটিং এবং স্টোরি রাইটিং, এই তিনটেই তোমাদের জন্য আগামী বছরে খুবই ইম্পর্টেন্ট থাকবে। প্রসেস রাইটিং, ইফ উই স্টার্ট উইথ দিস প্রসেস রাইটিং, রাইটিংয়ের ভয় তো তোমাদের সবসময় সবারই থাকে। তো সেই ভয়টাকে কাটিয়ে তুলে কিভাবে তোমরা এই রাইটিংয়ে আরও ভালো ফল পেতে পারো, সে ব্যাপারে দেখা যাক আজকে আমরা তোমাদের কোনো রকম কোনো সাহায্য করতে পারি কি না। এবং প্রসেস রাইটিংয়ের জন্য খুবই সোজা কতকগুলো পদ্ধতি যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে খুব সহজেই জিনিসটাকে তোমরা হ্যান্ডেল করতে পারবে। এবং এই লকডাউন টাইমে শুধুমাত্র টেক্সটে আটকে না থেকে, you should better concentrate in developing your writing skills and grammar. You better practice your grammar section as well, which will be of greater benefit to you in the long run, not only up to the madhyamik level but also in your future career as well. তো প্রসেস রাইটিং, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রাইটিং। প্রতি অল্টারনেট ইয়ারে, প্রতি এক বছর অন্তর অন্তরই অলমোস্ট এটা আসতে থাকে, এবং তোমরা 9 থেকে কিছুটা হলেও এর সাথে পরিচিত। তো আমরা কিভাবে প্রসেস রাইটিংটাকে লিখতে পারি? প্রসেস রাইটিংয়ে তোমাদের যেটা দেয়া হয় সেটা হচ্ছে একটি করে যে কোনো প্রেপারেশন অফ এনি ফুড আইটেম, প্রেপারেশন অফ এনি ম্যাটেরিয়াল অর সাম আদার থিংস। প্রসেসের 3টে আমরা আলাদা আলাদা করে শ্রেণীবিভাগ করতে পারি, যেমন preparation of tea, preparation of mango jelly, preparation of guava jelly, preparation of parboiled rice, preparation of honey biscuit, এই ধরনের একটা গ্রুপ চলে। এছাড়া যেটা একটা থাকতে পারে, মেকিং অফ অরিগ্যামি, আরেকটা গ্রুপও যেমন তোমাদের আসতে পারে, পাবলিকেশন অফ নিউজ পেপার, পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন। এই রকম এক একটা করে তোমাদের প্রসেসে দিতে হয় বা প্রসেস আসতে থাকে। সো হোয়াট ইউ ফার্স্ট শুড নোটিস ইজ, যে বিষয়টা দেয়া হলো তার উপরে তোমাদের একটা টাইটেল প্রোভাইড করতে হবে, বিকজ উইদাউট টাইটেল ইউ ক্যানট রাইট এনিথিং ইন মাধ্যমিক। ইউ মাস্ট প্রোভাইড আ টাইটেল। তো টাইটেলটা তোমরা কিভাবে লিখবে, লেট মি শো ইউ ইন ইউর বোর্ড। আমি ওদের একটু বোর্ডেই দেখাই। যে কোনো সময় যখন যদি যে কোনো ফুড আইটেম তোমাদের আসতে থাকে, তাহলে ইউ ক্যান স্টার্ট লাইক দিস। প্রেপারেশন অফ টি। একটু লক্ষ্য করো, আমরা যেটা করলাম, আই হ্যাভ ইউজড অল ক্যাপিটাল লেটার্স, এবং এই ক্যাপিটাল লেটার্সে যখনই আমরা লিখব তখন এটা সবসময়ের জন্য এক্সামিনারের নজরেও আসবে, অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্টিকুলার টাইটেল। দিস ইজ ইয়োর ফার্স্ট জব টু ডু। যখনই কোনো প্রেপারেশনকে তুমি হ্যান্ডেল করবে, প্রথমে তার টাইটেলটাকে লেখো, টাইটেলটা লেখার পর সেটাকে অল ক্যাপিটালস লেখো, আন্ডারলাইন করো। নাও ইউ মুভ অন টু দ্য নেক্সট থিংস। নেক্সট থিংস কিভাবে আসে, ধরো আমি যদি তোমাদের এক্সাম্পল হিসেবে একটা বলি, প্রেপারেশন অফ টি যেটাকে আমি এনেছি, এটা বেশ কয়েকবার মাধ্যমিকে এসেছে। তো তোমাদের পয়েন্টস কিভাবে দেয়া থাকে, সো টেক সাম ওয়াটার ইন আ কেটল। আই এম জাস্ট গিভিং ইউ দ্য পয়েন্টস। কতগুলো পয়েন্ট আমি বলছি, একটু মনে রাখার চেষ্টা করো। টেক সাম ওয়াটার ইন আ কেটল, বয়েল দ্যাট ওয়াটার,
pour the boiling water into a teapot, add some tea leaves, close the lid and leave it for a few minutes, pour the liquor into a teacup, and then another point can be add sugar and milk according to taste, stir it with a spoon and serve it hot. আমার ধারণা তোমরা বুঝতে পারলে আমি পরপর পয়েন্টসগুলো দিয়েছি, যে পয়েন্টসগুলো সবসময়ের জন্য ওয়ান পয়েন্ট ফলোড বাই অ্যান অ্যারো দেন অ্যানাদার পয়েন্ট ফলোড বাই অ্যানাদার অ্যারো। তো অ্যারো দিয়ে দিয়ে পয়েন্টসগুলো সবসময় দেয়া থাকে এবং এইখানে অ্যারোসগুলো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফ্রম ইয়োর এক্সাম পার্সপেক্টিভ, কারণ এই অ্যারোসগুলোকে তোমাকে ফলো করতে হবে। দিস chronology has to be, the sequence has to be maintained, সবসময় তোমাদের এই সিকোয়েন্সগুলোকে মেনটেন করতে হবে। নাও আই কাম অন টু দ্য নেক্সট পয়েন্ট। প্রথমেই যেটা তোমার করার দরকার, একটা অ্যাডিশনাল ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তুমি তোমার মতো করে লেখো। এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দ্যাট শুড নট সিম্পলি ডিপেন্ড অন দ্য পয়েন্টস গিভেন। আর একবার একটু মনে করো আমি কিভাবে পয়েন্টসটা থেকে শুরু করেছি। টেক সাম ওয়াটার ইন আ কেটল, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ দ্য পয়েন্টস। এইরকমভাবেই পরীক্ষার সময় দেয়া থাকবে, কিন্তু যতগুলো 7টা 8টা যে কটাই পয়েন্ট দেয়া থাকুক না কেন, গোয়িং আউট অফ দ্য পেরিফেরি অফ দ্য পয়েন্টস গিভেন, এই পয়েন্টগুলোর বাইরে তুমি তোমার মতো করে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লেখো। আমি তোমাদের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। সে আমি এইভাবে লিখলাম, আ কাপ অফ টি begins the day for most of the people all over the world. So we can start like this: a cup of tea begins the day for most of the people all over the world. So that can be treated as your introductory sentence, and mind you, এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা স্টেটমেন্টের জন্য আলাদা করে তোমার 1 বা 2 মার্কস ডেডিকেটেড থাকবে, কারণ মাধ্যমিকের প্রতিটা রাইটিংয়ে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা নম্বর থাকে, ফরম্যাটের জন্য আলাদা নাম্বার থাকে, ইন্ট্রোডাকশন কনক্লুশনের জন্য আলাদা নাম্বার থাকে। সো রাইটিং দ্যাট ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অলসো ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ফ্রম ইয়োর পার্সপেক্টিভ। এরপর তোমাদের যেটা করার দরকার, তোমাকে পয়েন্টসগুলো ডিল করতে শুরু করতে হবে। সেই পয়েন্টসগুলো যখন তুমি ডিল করবে, তখন তুমি কিভাবে ডিল করবে, একটা একটা পয়েন্টগুলোকে তোমাকে ধরতে হবে উইদাউট অ্যাকচুয়ালি ব্রেকিং দ্য সিকোয়েন্স, ব্রেকিং দ্য পার্টিকুলার চেন অফ ইভেন্টস গিভেন, কারণ আগে পরে এখানে করা যাবে না বিকজ অফ দোজ অ্যারোজ। ওয়ান স্টেপ ফলোজ দ্য আদার, এটাকে সব সময় মাথায় রাখা। তো 2-3টে জিনিস আমি একটু তোমাদের আবার দেখাতে চাইবো, ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট যেটা তোমাকে লেখার দরকার, প্যাসিভ ভয়েস, দ্যাট ইজ আ ম্যাসিভলি ইম্পর্টেন্ট থিং। ইউ মাস্ট ইউজ প্যাসিভ ভয়েস। দেন ইউ নিড টু ইউজ প্রেজেন্ট টেন্স। আমি পরপর আরেকটু ডিটেলে আসবো, এবং সঙ্গে প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট টেন্স, অ্যান্ড this is another important point, use linkers without mere repetition. আমরা যে যে পয়েন্টসগুলো আছে সবগুলোকে ডিল করব কি করে, আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, কারণ প্রসেস রাইটিং তোমরা জানো দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমরা তখনই ইউজ করি যখন কোনো একটা পার্টিকুলার সেন্টেন্সে অ্যাকশন মানে কাজটাই ইম্পর্টেন্ট হয়, নট দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। সে প্রিপারেশন অফ টি, আমি লিখলাম বা আমি ফলো করলাম স্টেপসগুলো, দ্যাট will actually produce a cup of tea. Same process তুমি ফলো করলে that will produce a cup of coffee. সুতরাং এটা কখনো হতে পারে না। So doer is not the important factor. Important thing is the action, for which you always need to use প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে তোমাদের কেন থাকতে হবে নিশ্চয়ই বুঝতে পারলে, কারণ অ্যাকশনটাকে তুমি ফোকাস করছো, ডুয়ার অফ দ্য অ্যাকশনকে নয়। এবং প্রতিটা সেন্টেন্স এখানে প্রেজেন্ট টেন্সে করতে হবে এবং কতকগুলো লিঙ্কার্স ইউজ করতে হবে। নাও ফর ইয়োর বেনিফিট, তোমাদের সুবিধার জন্য আশা করি এই পয়েন্টসগুলো তোমরা একটু নোট ডাউন করছো, হুইচ উইল ওয়ার্ক ইন ইয়োর ফেভার ইন দ্য লং রান।
আমি তোমাদের একটা ফর্মুলা করে দিচ্ছি। If you maintain that particular formula, you will be able to convert any point into a good sentence that you better think of. আমরা যদি এইভাবে লিখতে পারি, you write the subject first, then you write the proper form of be verb. Passive voice আমরা be verb যোগ করি, এবং be ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে আমাদের কি কি থাকে? We can have am, we can have is, we can have are, কিন্তু am first person it's not going to be used, এটা তোমাদের কখনোই এখানে ইউজ করতে হবে না। সেক্ষেত্রে we can stick to two things. If it is a singular number we write is, যদি তুমি প্লুরাল নাম্বার পাও we write are. So subject followed by is or are, and then you follow it up with past participle form of the verb. Past participle form of the verb, and then I put 3 dots. So 3 dots, the rest of the sentence that you will be completing. এই ফর্মুলাটা যদি তুমি মনে রাখো, আমি একটা এক্সাম্পল দিয়ে এখনই দেখাবো how easy it can be simply to convert the points into good meaningful constructions, good and meaningful sentences. তোমাকে প্রথমে সাবজেক্টটাকে ডিসাইড করতে হবে। আমরা কিভাবে সাবজেক্ট ডিসাইড করি? অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসে আমরা সেটাকে সাবজেক্টে কনভার্ট করি। সো হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট দ্যাট আই গেভ অ্যাজ অ্যান এক্সাম্পল? টেক সাম ওয়াটার ইন আ কেটল। সো টেক হোয়াট, ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটা অলরেডি তোমরা সবাই জানো। সো টেক হোয়াট সাম ওয়াটার, সো দিস ইজ দ্য অবজেক্ট, and in passive voice that will become your subject. So I write some water, and naturally তোমরা কি দেখতে পাচ্ছ? ওয়াটার সিঙ্গুলার নাম্বার, তো দুটোর মধ্যে আমরা কোনটা ইউজ করতে থাকবো? অবভিয়াসলি ইজ। সো ম্যাথমেটিক্যাল ডিডাকশন ক্যান বি দেয়ার, অঙ্কের মতো করে তোমরা ইংরেজিটাও লিখতে পারো। সো সাম ওয়াটার ইজ। নাও দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বটা কি ছিল? টেক। So past participle of take is taken, some water is taken, and then the 3 dots. So rest of the sentence that you need to complete, some water is taken in a kettle. দেখে নাও তোমরা কত সহজে পয়েন্টস গুলোকে আমরা ডাইরেক্টলি একটা কনস্ট্রাকশনে দাঁড় করিয়ে ফেললাম। তোমরা যারা ভয় পাও ইংরেজি নিয়ে, একটা সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট ওয়েতে লিখতে যাদের একটু অসুবিধা হয়, keep this formula in your mind. It will help you in constructing the whole lot of the points of the process writing. এবার আমাকে লিঙ্কারের ইউজে আসতে হবে। প্রেজেন্ট টেন্সটা বুঝলে, আমি একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলেছিলাম, প্যাসিভ ভয়েস বলেছিলাম, এবারে আমি বলেছি যে ইউজ লিঙ্কার্স উইদাউট মিয়ার রিপিটেশন। সো হোয়াট আর লিঙ্কার্স? আমরা লিঙ্কার হিসেবে অনেকগুলো জিনিস ইউজ করি, যেমন আমি বলতে পারি অ্যাট ফার্স্ট, অর ফার্স্ট অফ অল, অর টু বিগিন উইথ। আমি বলতে পারি দেন, আমি বলতে পারি আফটার দ্যাট, আমি বলতে পারি দেয়ার আফটার, আমি বলতে পারি নেক্সট, আমি বলতে পারি অ্যাট দিস স্টেজ। তো এই রকম করে নাও, সাবসিকুয়েন্টলি, তো অনেকগুলো লিঙ্কার্স পরপর আমি আসলাম। আমাদের যেটা করার দরকার, যতগুলো পয়েন্টস তোমাকে দেয়া থাকবে সেই পয়েন্টসগুলোকে তোমাকে এক একটা পয়েন্টের জন্য এক একটা লিঙ্কার তুমি ইউজ করতে থাকো। যেমন আমি এইখানে সাম ওয়াটার ইজ টেকেন ইন আ কেটল, এইবার এটা আমি যদি একটু রিশেপ করে নিই, সাম অ্যাট ফার্স্ট some water is taken in a kettle. Now your sentence is complete. At first some water is taken in a kettle. Second point টা কি ছিল? Second point টা তোমার ছিল boil the water. So you can start with then the water is boiled. তারপরে আমি বলেছি pour the boiling water into a teapot. Next, the boiling water is poured in a teapot. এরপর যেমন ধরো আমরা যদি বলি add some tea leaves, at this stage add some tea leaves into the teapot.
তারপরের পয়েন্টটা ধরো, আফটার দ্যাট দ্য লিড ইজ প্লেসড অন দ্য টিপট অ্যান্ড ইট ইজ লেফট ফর আ ফিউ মিনিটস। Thereafter, the liquor is sipped in the cups and required amount of sugar and milk are added to this. Finally, that is the last liquor I am using. Finally, the liquor, finally the tea is stirred with a teaspoon and served hot with some snacks along with some snacks. এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘাবড়ানোর কিছু নেই, তোমাকে পয়েন্টসগুলো ভালো করে দেখে নিতে হবে। আমি আর একবার তোমাদের জন্য রিক্যাপ করে দিচ্ছি। পয়েন্টসগুলো দেখে নিতে হবে। একটা ইন্ট্রোডাক্টরি অর একটা টাইটেল প্রথমে তোমাকে লিখতে হবে। টাইটেল শুড বেটার বি অল ক্যাপিটাল লেটার্স অ্যান্ড আন্ডারলাইন্ড। দেন ওটাকে তোমরা ফলো আপ করলে প্যাসিভ ভয়েস, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, তারপরে প্রত্যেকটা পয়েন্টসকে পরপর ধরে ধরে প্যাসিভ ভয়েস প্রেজেন্ট টেন্স করে করে কমপ্লিট করো। একটা প্যারাগ্রাফে তোমাদের লেখাটা শেষ হবে এবং আশা করি তোমরা বুঝতে পারলে। এভাবেই লিখতে হবে। আমরা নোটিস এবং স্টোরি কিভাবে লিখতে হয় তাও শিখবো এবং গ্রামার তো রয়েছে। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকো। ম্যাডাম, ये तो जादू की छड़ी है। ফিল্ম বিরতির পর কোচিং ক্লাসে এবং দশম শ্রেণীর ইংরেজি পড়ছি। এবারে আমরা শিখবো যে নোটিস কিভাবে লিখতে হয় যাতে তোমাদের সুবিধা হবে এক্সাম হলে। স্যার, নোটিস রাইটিং, এটাও তোমরা নিশ্চয়ই জানো, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং নোটিসের ফরম্যাটটা, মানে যে ফর্মটা ফলো করে তোমাদের লিখতে হবে, সেটা ভীষণই ইম্পর্ট্যান্ট। নোটিসেও আমরা কতগুলো ডিভিশন দেখতে পাই। একটা যেমন দেয়া হয় স্কুল নোটিস, তোমাকে কোনো একটা ডেজিগনেশন অ্যালট করা হয়। কীরকমভাবে? সাপোজ ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন, সো স্কুল ক্যাপ্টেন, দিস ইজ ইউর ডেজিগনেশন। এবার তোমাকে টপিকটা দেয়া হয়, সেই টপিকের উপরে তোমাকে একটা নোটিশ ড্রাফট করতে বলা হয়। এবার এটা স্কুল সংক্রান্ত একটা গ্রুপ আলাদা করে দেয়া থাকে, উইচ ইজ অ্যাকচুয়ালি আ স্পেসিফিক গ্রুপ, আ ভেরি স্পেসিফিক গ্রুপ। এছাড়াও একটা থাকতে পারে লোকাল ক্লাব, লোকাল লাইব্রেরি, এই ধরনেরও একটা নোটিশ থাকতে পারে। আমরা প্রথমেই দেখে নেব যে নোটিশ রাইটিংয়ের ফরম্যাটটা কিভাবে তৈরি করতে হবে। মিনিমাম 2 marks will be attributed for this particular format. আমি তোমাদের খুব সহজ একটা নোটিশের ফর্ম আগে দেখিয়ে দিচ্ছি। পুরো নোটিশের ফরম্যাটটা আগে দেখো। আমরা প্রথমে লিখলাম ডান দিকে স্কুলের নেম অ্যান্ড অ্যাড্রেস, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য স্কুল। এই এবিসি স্কুল আমি কেন লিখলাম এটা একটু তোমাদের বুঝে নেওয়ার দরকার। মাধ্যমিকের নেম অ্যান্ড অ্যাড্রেস শুড বি পুট ইন ডিসগাইজড ফরম্যাট। আমরা নিজের নিজের স্কুলের নাম, নিজের নিজের অ্যাড্রেস আমরা ডিসক্লোজ করতে পারি না। তো এবিসি স্কুল, ধরে নাও 10 MN রোড, আমি একটা অ্যাড্রেস প্রোভাইড করলাম। কলকাতা XYZ। এবার এটা তোমার স্কুলের নাম আর অ্যাড্রেস হলো। তার পরের লাইনে তুমি অল ক্যাপিটালে নোটিশ শব্দটা লেখো, অল ক্যাপিটাল, আন্ডারলাইন করো। এরপরে মাঝখানেই ব্র্যাকেটের মধ্যে নোটিশের সাবজেক্টটাকে লেখো। ধরে নাও তোমাকে বলা হলো যে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট এডিটর of your school magazine, draft a notice for all the students of your school asking them to submit their writing. তখন তোমার এখানে সাবজেক্টটা কি যাবে? সাবজেক্ট শব্দটা লেখার দরকার নেই, তুমি শুধু লেখো পাবলিক স্কুল ম্যাগাজিন, রাইটিং ফর স্কুল ম্যাগাজিন। তুমি যদি শুধু এইটুকুর মধ্যে লেখো রাইটিং ফর অর রাইট সাবমিট ইউর রাইটিংস ফর স্কুল ম্যাগাজিন, শুধু ওইটুকুই তোমার চলবে সাবজেক্ট হিসেবে। তুমি নোটিশটাকে ফলো করালে এখানে কি কি লিখবে সেটা আমি তোমাদের বলছি। যেখানে শেষ হবে তার ডান দিকে যে নোটিশটা লিখছে তার নামটাকে ইউজ করো। ধরো আমি একজন স্টুডেন্টের নাম লিখলাম। নাও দ্যাট শুড বি ফলোড বাই ইয়োর ডেজিগনেশন। সো স্টুডেন্ট এডিটর,
স্টুডেন্ট এডিটর, এবিসি স্কুল। তারপরে তুমি ডেটটা দাও, ধরে নাও আজকে 29 এপ্রিল 2020। আমরা এটা আমাদের লিখতেই হবে, নেম, ডেজিগনেশন, ডেট। বাঁ দিকে তুমি একটা জায়গা শো করো, এই জায়গাটুকুর মধ্যে কাউন্টার সিগনেচারটা হওয়ার দরকার। কাউন্টার সিগনেচারটা কি? স্কুলে হেডমাস্টার হচ্ছেন হাইয়েস্ট অথরিটি, তো হেডমাস্টারের পারমিশন ছাড়া তুমি কোনো নোটিশ কিছু পুট আপ করতে পারবে না, তুমি কোনো নোটিশ সার্ভ করতে পারবে না। সো এভরি নোটিস হ্যাজ টু বি কাউন্টারসাইন্ড বাই দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য স্কুল অ্যান্ড দ্যাট ইজ ইয়োর হেডমাস্টার। তাহলে এখানে তুমি লেখো countersigned by the headmaster। এইটা তোমার অ্যাপারেন্ট একটা ফরম্যাট আমি দেখিয়ে দিলাম। শুধু এই যে চারটে প্লেস তৈরি করার জন্য ইউ উইল গেট 2 out of 10 প্রাইমারিলি, 2 on 2 অন ফরম্যাট। এবার কতকগুলো তোমাকে মনে রাখতে হবে নোটিশের ক্ষেত্রেও, যেগুলো ইম্পর্টেন্ট আমি একটু খুব তাড়াতাড়ি জট ডাউন করে দিচ্ছি। তোমাকে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এখানেও লিখতে হবে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তোমাকে একটা যেটা করতে হবে, পয়েন্টসগুলোকে ইনকর্পোরেট করতে হবে, পয়েন্টস, নেসেসারি পয়েন্টস অবভিয়াসলি, যা যা তোমার লাগবে। নোটিশ যখনই তুমি যে বিষয়ের উপরে দিচ্ছ সেই নোটিশে কার কাছে জমা দিতে হবে, কি কি করতে হবে, সমস্ত মোডালিটিসগুলো তুমি লিখছো। এখানেও প্যাসিভ ভয়েস, কিন্তু নট ম্যান্ডেটরিলি প্যাসিভ ভয়েস, কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এবার আমি ফরম্যাটটাকে একটু করে নিচ্ছি, মুছে নিচ্ছি। অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এটা একটু মনে রাখতে হবে। কনক্লুডিং স্টেটমেন্ট, অ্যান্ড প্রেজেন্ট টেন্স, এটাকেও মনে রাখো, প্রেজেন্ট টেন্স। আর সব সময় মনে রাখবে অ্যাভারেজ ওয়ার্ড লিমিট। অ্যাভারেজ ওয়ার্ড লিমিট প্রত্যেকটা লেখার জন্য একটা করে থাকে। নোটিশের ক্ষেত্রে দ্যাট ক্যান বি অ্যারাউন্ড 100 ওয়ার্ডস। খুব তাড়াতাড়ি রিক্যাপ, ফরম্যাটটা করে নেবে। একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে, যে যে পয়েন্টসগুলো আছে পয়েন্টসগুলো ডিল করবে, প্যাসিভ ভয়েস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। একটা কনক্লুডিং স্টেটমেন্ট দেবে, সমস্তগুলোকে প্রেজেন্ট টেন্সে লিখলে ভালো হয়। আর টোটাল লেখাটাকে একটা 100 ওয়ার্ডসের মধ্যে রাখার চেষ্টা করবে। এইভাবে যদি তুমি করো তাহলে নোটিশটা তোমার অনেক সুবিধা হবে। ঠিক এভাবে নোটিশ লিখতে হবে। এবং এরপর বিরতির পর আমরা শিখবো স্টোরি কিভাবে লিখতে হবে, এবং অবশ্যই গ্রামারও শিখবো। শর্ট ব্রেকের পর সঙ্গে থাকো। ফিল্ম কোচিং ক্লাসে, আর এবার স্টোরি কিভাবে লিখবে তাই জানবো। স্যার রয়েছে, স্যার প্লিজ। স্টোরি যখনই তুমি লিখবে, স্টোরির পয়েন্টসগুলো প্রথমে পড়ে নাও। কতকগুলো খুব ছোট ছোট জিনিস খুব সহজে যেটা মাথায় রাখার দরকার, একটা স্টোরি সব সময় টাইটেল তোমাকে লিখতেই হবে, বিকজ আ স্টোরি উইদাউট আ টাইটেল অ্যাকচুয়ালি ডাজ নট স্ট্যান্ড। স্টোরি তুমি সব সময়ের জন্য একটা টাইটেল দিলে, টাইটেলটা একই সিস্টেম ফলো করো, যে ক্যাপিটাল লেটার করো, আন্ডারলাইন করো, এবং এই টাইটেল অফ দ্য স্টোরি ইট বেটার বি উইদিন 5 to 6 ওয়ার্ডস। তার বাইরে তোমার যাওয়ার দরকার নেই। মোটামুটি 5-6 ওয়ার্ডসের মধ্যে যদি একটা টাইটেল, খুব যদি অ্যাবসলিউট নেসেসারি হয় তখন 7-8 ওয়ার্ডে যেতে পারে, কিন্তু চেষ্টা করবে স্টোরি রাইটিংয়ের সময় টাইটেলটাকে মোটামুটি 5 শব্দের মধ্যে রাখা। তারপরে তুমি একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দেবে। ইন্ট্রোডাক্টরি পার্ট মানে তোমরা নিশ্চয়ই জানো, স্টোরি তোমাদের কিছু থাকে ফেবল বা ফোকটেল। ফেবল সবাই নিশ্চয়ই অতদিনে শিখে গেছো। ফেবল স্টোরি, শর্ট স্টোরি উইথ অনলি অ্যানিমাল ক্যারেক্টার্স অ্যান্ড হ্যাভিং আ মোরাল অ্যাট দ্য এন্ড। যদি ফেবল হয় তাহলে কোনো ক্যারেক্টার বা কোনো প্লেসের নাম দেওয়ার দরকার নেই। আর যদি ফেবল বা ফোকটেল না হয় তাহলে ইউ ক্যান ইউজ সাম নেমস ফর দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য প্লেসেস। যদি ক্যারেক্টার এবং প্লেসগুলোর ছোট ছোট করে নাম দাও, সঙ্গে একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করা। কিন্তু তোমাদের আবার মাথায় রাখতে হবে ওয়ার্ড লিমিট ইজ আ বিগ ফ্যাক্টর ইন ইয়োর রাইটিং স্কিল।
তাহলে ডেসক্রিপশন কখনো খুব বড় হতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইউ ক্যান মেক ইউজ অফ জুডিশিয়াস ইউজ অফ আ ফিউ অ্যাডজেক্টিভস। ধরে নাও আমরা যদি এইভাবে ভাবি, তোমরা সবাই একটা গল্প যেটা জানো, আমি সেইটারই এক্সাম্পল দিই, দ্য ফার্মার অ্যান্ড হিজ থ্রি সন্স। যদি ফার্মার অ্যান্ড হিজ থ্রি সন্সের লেখাটাকে আমরা এইভাবে, বেশিরভাগ স্টুডেন্টই হয়তো লিখবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ ফার্মার, বাট ইফ ইউ স্টার্ট লাইক দিস, আমি তোমাদের জাস্ট একটা ক্লু দিতে চাইছি যে রামু ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং ফার্মার। একটু খেয়াল করো, আমি দুটো অ্যাডজেক্টিভ ইউজ করেছি, অনেস্ট, হার্ডওয়ার্কিং। এই অনেস্ট আর হার্ডওয়ার্কিং ফার্মার হু লিভড ইন হরিদেবপুর, আ কাম অ্যান্ড কোয়াইট ভিলেজ। তাহলে আমি গ্রামটারও একটা নাম ইউজ করলাম, ওখানেও আমি কাম অ্যান্ড কোয়াইট দুটো অ্যাডজেক্টিভ ইউজ করলাম। তাহলে with the help of these adjectives I can describe either a character or I can describe a place. আমি ছোট করে লোকটাকেও বা ক্যারেক্টারটাকেও ডেসক্রাইব করলাম এবং আমি জায়গাটাকেও ডেসক্রাইব করলাম, এবং তারপরে আমি যে কমপ্লেক্সিটি, স্টোরির যে কমপ্লেক্সিটি সেটাকে ডেভেলপ করতে হবে। প্রত্যেকটা স্টোরির মধ্যে কোনো না কোনো একটা টুইস্ট আছে, অ্যাকচুয়ালি দ্য বেসিক ইনসিডেন্ট অফ দ্য স্টোরি ইটসেলফ। সেটাকে তুমি মিডল প্যারাগ্রাফে লেখো এবং কনক্লুশনে তুমি সলিউশনটাকে লেখো। ইউ ক্যান রাইট দ্য স্টোরি ইন আ সিঙ্গল প্যারাগ্রাফ, কিন্তু সবসময় ভালো হয় যদি তিনটে প্যারাগ্রাফ তুমি করতে পারো। একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, একটা মাঝখানে যেটা তোমাকে ডেসক্রাইব করছে টোটাল ইভেন্টটাকে বা কমপ্লেক্সিটিকে, আর একটা সলিউশন উইচ উইল বি অ্যাক্টিং অ্যাজ দ্য কনক্লুশন টু দ্যাট পার্টিকুলার স্টোরি ইটসেলফ। সেইভাবে তুমি করো। এবার মাঝখানের কয়েকটা ছোট ছোট জিনিস তোমাকে মনে রাখতে হবে। স্টোরির পয়েন্টস অনেক সময়ই বা বেশিরভাগ সময়ই দেয়া হয়, মাস্টারমশাইরা যেটা দেন, প্রেজেন্ট টেন্সে পয়েন্টসগুলো প্রোভাইড করা হয়। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে স্টোরি সবসময় সিম্পল পাস্ট বা পাস্ট টেন্সে তোমাকে স্টোরিটাকে লিখতে হবে। তুমি পুরো স্টোরিটাকেই পাস্ট টেন্সে লিখলে, কিন্তু সঙ্গে একটু মনে রাখো একটা বা দুটো ডাইরেক্ট স্পিচ তুমি ইউজ করো ইন দ্য মিডল অফ দ্য স্টোরি। ক্যারেক্টারের মধ্যে কথা, ক্যারেক্টার নিজের মনে ভাবা কোনো না কোনো রকম ভাবে, যেমন আমি এখানে বলতেই পারতাম রামু, ওয়ান ডে রামু স হিজ সন্স গোয়িং সো ভেরি ক্রেজি অ্যান্ড থট, নাও আই পুট আ কমা অ্যান্ড উইদিন ইনভার্টেড কমা আমি একটা ডাইরেক্ট স্পিচ করতে পারি, আই মাস্ট টিচ মাই সন্স আ lesson, otherwise my sons will not be able to survive in their lives. আমি ইনভার্টেড কমা ক্লোজ করলাম। তাহলে এইটা যদি আমরা মনে রাখি, খুব বেশি দেওয়ার দরকার নেই ডাইরেক্ট স্পিচ, বা কিন্তু একটা বা দুটো ডাইরেক্ট স্পিচ যদি তুমি স্টোরির মধ্যে ইউজ করো, সব সময়ের জন্য তোমার স্টোরিটা অনেক সুন্দর হবে। এবং সঙ্গে একটু মাথায় রাখতে হবে, যখন তুমি স্টোরিটাকে কনক্লুড করলে তখন তোমাকে একটা মোরাল ভাবতে হবে। যে সমস্ত কিছু কিছু ক্ষেত্রে ইনস্ট্রাকশনটা দেয়া থাকে, ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স ইনটু আ স্টোরি, অ্যাড আ টাইটেল অ্যান্ড আ মোরাল টু ইয়োর স্টোরি। টাইটেল তো তোমাকে সবসময় দিতেই হবে, চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে। আর মোরালের ক্ষেত্রে তোমাকে ডিপেন্ড করতে হবে, যদি স্টোরিটা পড়ার পর তোমার মনে হয় বা লেখার পর তোমার মনে হয় দ্যাট দিস স্টোরি হ্যাজ আ মোরাল, ইট টিচেস সামথিং, কিছু একটা শেখাতে চাইছে, তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে ওই মোরালটাকে লিখতে হবে। তো যেখানে স্টোরিটা তুমি শেষ করলে তার নিচে এম ক্যাপিটাল দিয়ে মোরাল শব্দটা লেখো, একটা কোলন দাও, এবার তুমি মোরালটা লেখো। যেমন আমি যদি ফার্মার অ্যান্ড হিজ থ্রি সন্স লিখতাম, তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ইউনিটি ইজ স্ট্রেংথ, যে কোনো একটা মোরাল আমি লিখতে পারতাম। এবং এক্ষেত্রে শুধু স্টোরি নয়, টাইটেল এবং মোরালের জন্য আলাদা আলাদা করে নম্বর কিন্তু অ্যাট্রিবিউট করা থাকবে, মানে এগুলোর জন্য প্রত্যেকটা পার্টে ইন্ডিভিজুয়াল মার্কস ডিস্ট্রিবিউশন করা থাকবে। এই জিনিসগুলো তুমি যদি মাথায় রেখে এগোতে পারো, তাহলে সব সময়ের জন্যই তোমার স্টোরি probably will be a little bit different from the others, এবং যদি তুমি নিজেকে একটু ডিফারেন্ট প্রমাণ করতে পারো, তাহলেই your chance of getting better marks always increases. So keep these things in your mind and practice the stories that are coming onto your screen. একেবারে রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য গ্রামারেও গুরুত্ব দিতে হবে, গ্রামারটাও অত্যন্ত ভাইটাল, তাই তো স্যার? তাহলে গ্রামার নিয়ে আমাদের একটু পড়াশোনা করা যাক। গ্রামারের ক্ষেত্রে আমরা যেটা জানি,
আমাদের 20 মার্কস যে ডেডিকেটেড গ্রামার থাকে তার মধ্যে 8 নম্বর থাকে ভোকাবুলারিতে, যেটা আনসিন প্যাসেজের থেকে 4টে শব্দ তোমাকে খুঁজে বার করতে হয়, যে 4টে শব্দের প্রত্যেকটার জন্য 2 মার্কস করে করে থাকে, এবং সেই 2 মার্কস যেটা থাকবে 4 2 8, ওটা আলাদা। এবার যে 12 মার্কসের গ্রামার থাকে তার সবচাইতে প্রবলেমেটিক সেকশনটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর ডু অ্যাজ ডাইরেক্টেড। এবার ডু অ্যাজ ডাইরেক্টেড তোমরা তো একেবারে ক্লাস 6-7 থেকে যা করে চলেছো, কারণ গ্রামারের তো আলাদা সিলেবাস হয় না, ক্লাস 6-7 থেকে যেটা করে চলেছো সেটাকেই ক্লাস 10 পর্যন্ত বা 12 পর্যন্ত ক্যারি করতে হবে, এবং এতটা জায়গা সময়ের অভাবের জন্য আমরা একসাথে কেটার করতে পারবো না। সো উই বেটার কনসেন্ট্রেট অন আ সিঙ্গল থিং, হাউ টু ট্রান্সফর্ম দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ইন্টু নেগেটিভ সেন্টেন্সেস and the vice versa, how to transform the negative sentences into affirmative sentences. Now I would like to give you a few clues, কতকগুলো ছোট ছোট জিনিস, কতকগুলো ক্লু যদি তুমি মনে রাখো তাহলে সব সময় তোমাকে ওটা ট্রান্সফরমেশনে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং অ্যাসোসিয়েটেড কতকগুলো ট্রাবল তুমি অ্যাভয়েড করতে পারবে। দেখা যাক আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে পারি। যদি আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যাই, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা যদি এটাই ভাবি, দেখো কতকগুলো ভ্যারিয়েন্টস থাকবে। তার প্রথম ভ্যারিয়েন্ট নিশ্চয়ই তোমরা দেখে থাকবে। আমি যদি একটা সেন্টেন্স তোমাদের লিখি, হি ইজ টু স্মল টু climb up the he is too small to climb up the tree, এটা তোমরা দেখে থাকবে। দিস ইজ অ্যাডভার্ব টু, এবং এটাকে তোমার দিয়ে অনেকগুলো একই সাথে কিন্তু তোমার হতে পারে। রিরাইট দ্য সেন্টেন্স ইনটু আ নেগেটিভ সেন্টেন্স, এটা বলা যেতে পারে। চেঞ্জ দ্য সেন্টেন্স অর রিরাইট দ্য সেন্টেন্স ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটা বলা যেতে পারে। রিমুভ দ্য অ্যাডভার্ব টু, এটা বলা যেতে পারে। এতগুলো জিনিস একটার মাধ্যমেই করা যায়, অ্যান্ড ইউ বেটার নো। আমি যদি এইভাবে করতাম, হি ইজ, এই টুটাকে আমাকে রিমুভ করতে হবে, তো টু এর জায়গায় আমরা কি লিখি, সো। এরপর আমার এই অ্যাডজেক্টিভটাকে ফলো করাতে হয়, হি ইজ সো স্মল। একটু ভালো করে দেখো, একবারেই হবে। টু উইল বি রিমুভড বাই সো, সো স্মল, আমি অ্যাডজেক্টিভটাকে ফলো করালাম। এবার এই টুটাকেও আমি রিমুভ করব, করে তার বদলে একটা দ্যাট লিখলাম, হি ইজ সো স্মল দ্যাট। এবার আমাকে সাবজেক্টটাকে আবার ইন্ট্রোডিউস করা, দ্যাট হি ক্যান নট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে উই ইউজ ক্যান নট, যদি পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা কুড নট ইউজ করতাম। কয়েকটা জায়গায় ক্ষেত্রে এটা ডু, ডাজ কিংবা উইল দিয়েও কাজ করা যেতে পারে। হি ইজ সো স্মল দ্যাট হি ক্যানট ক্লাইম্ব আপ দ্য ট্রি। দেখো নেগেটিভে কনভার্টেড হলো। তাহলে যখনই তুমি এই গ্রুপটাকে দেখতে পাবে, টু টু, try to replace the to with the adverb clause so that, adverb clause of result or consequence। তাহলে প্রথম টু এর বদলে তুমি so লেখো, অ্যাডজেক্টিভটাকে ফলো করাও, সেকেন্ড টু এর জায়গাতে দ্যাট ইন্ট্রোডিউস করো, আবার সাবজেক্টটা ডিপেন্ডিং অন দিস সাবজেক্ট তোমার প্রথম ক্লজের যে সাবজেক্টটা আছে সেটা লেখো। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট করো, পাস্ট টেন্স হলে কুড নট করো, দেন দ্য রেস্ট অফ দ্য থিং ফলোজ, অ্যান্ড ইউ ইজিলি কাম অন টু দ্য from affirmative to the negative one। একেবারে স্যার এই ধরনের আরো আমরা এক্সাম্পল নেব এবং আরো ভালো করে গ্রামারটা বুঝে নেওয়ার চেষ্টা করব, তবে একটা শর্ট ব্রেকের পর। তবে ব্রেকে যাওয়ার আগে একবার ফোন নাম্বারটা বলে দিই, তোমরা সরাসরি ফোন করতে পারো 66202325, 66202326, এই দুটি নাম্বার আমরা ইতিমধ্যেই খুলে দিয়েছি। তোমরা সরাসরি ফোন করো, স্যার তো আছে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ফিরছি শর্ট ব্রেকের পর, সঙ্গে থাকো। ফিল্ম বিরতির পর কোচিং ক্লাসে আরো এক্সাম্পল দিয়ে গ্রামারটা বুঝবো, তবে তার আগে দুজন ফোন করেছে, দুজন পড়ুয়া রয়েছে, একবার নিয়ে নি। মুর্শিদাবাদ থেকে রয়েছে অর্ণব রায়। অর্ণব, তোমার প্রশ্ন বলো। আমি মুর্শিদাবাদ থেকে কামরাজ হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র অর্ণব রায় বলছি। আমার প্রশ্ন হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা কিভাবে হয় একটু বলে দিন।
ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা আমরা যেহেতু আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ Right. টু নেগেটিভ যাচ্ছি, তো এটা এর পেরিফেরিতে নেই, তাও তোমার সুবিধার জন্য একটু বলে দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে তুমি মনে মনে একটা স্টেটমেন্টে কনভার্ট করে নাও। স্টেটমেন্টে কনভার্ট করে নিয়ে তারপরে তুমি সেটাকে আগে চেঞ্জ করো। চেঞ্জ করে মানে সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে স্টেটমেন্ট, ভার্ব প্লাস সাবজেক্ট হচ্ছে ইন্টারোগেশন, কোয়েশ্চেন। তোমাকে ভার্ব প্লাস সাবজেক্ট ফরম্যাটে থাকলো, ওটাকে মনে মনে তুমি সাবজেক্ট প্লাস ভার্ব করো, তার ভয়েস চেঞ্জ করো, উইচ উইল বি মাচ ইজিয়ার। তারপরে আবার ভার্বটাকে সামনে আনো, এনে ওটাকে কোয়েশ্চেন ফরম্যাটে দাও, তাহলে তোমার মানে জিনিসটাকে হ্যান্ডেল করতে অনেক সুবিধা হবে। আরো দুজন রয়েছে, একটু নিয়ে নি। টালিগঞ্জ থেকে সায়নী বসু রয়েছে। সায়নী, তোমার প্রশ্ন বলো। নমস্কার স্যার, আমার কোশ্চেনটি হলো এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন চেঞ্জ ইনটু নেগেটিভ। Everybody on the mainland had relations. You have quoted from our runaway kite. So everybody on the mainland had relation. Nobody on the mainland was without any relation. If you write this, your answer is correct. Nobody on the mainland was without any relation. এখানে তুমি হ্যাডটাকে আর রাখতে পারবে না, আর না হলে nobody on the mainland যদি did notও করো তাহলেও তোমার সমস্যা তৈরি হবে। So better go for that. Nobody on the mainland was without any relation. ঠিক আছে? আরো একজন রয়েছে আমাদের সঙ্গে নতবাগান থেকে, শ্রেষ্ঠা রায়। শ্রেষ্ঠা, তোমার প্রশ্ন বলো। হ্যালো ম্যাম, নমস্কার। আমার প্রশ্নটি হলো গ্রামার থেকে যে কি ইম্পর্টেন্ট আসতে পারে একটু আমি বললে উপকৃত হবে। গ্রামারের আচ্ছা, শুনতে থাকো। গ্রামারের ইম্পর্টেন্স তোমাদের তো গ্রামারটা 4টে সেকশন আমি শুরুতেই যেমন বললাম, একটা থাকে আর্টিকেল প্রেপোজিশন, একটা থাকে ফ্রেজাল ভার্ব, আর একটা থাকে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা নিয়ে ডিফিকাল্টি হতে পারে, আর একটা ভোকাবুলারি সেকশন। এক্ষেত্রে তোমরা যদি যে কোনো একটা টেস্ট পেপার পুরো গ্রামারটা কমপ্লিটলি প্র্যাকটিস করো, আমার মনে হয় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর গ্রামারে বা ইংলিশের ক্ষেত্রে মাধ্যমিকে সাজেশন ভিত্তিক পড়াশুনো করো না। তার কারণ কোন রাইটিং যেটা আসবে, আমরা যেমন রাইটিং এ একটু আগে ছিলাম, রাইটিং এর যে পয়েন্টস গুলো তোমাদের প্রোভাইড করা থাকে, সেই পয়েন্টস এর উপরে মার্কস ডিস্ট্রিবিউট করা থাকে। তুমি কোনো কিছু একটা মুখস্থ করে এসে যদি পরীক্ষায় লেখো, সেই পয়েন্টস যদি তোমার কোশ্চেনের মধ্যে না থাকে, তার জন্য কোনো ক্রেডিট কিন্তু তোমাকে টিচার দিতে পারবেন না। আর একজন পড়ুয়া রয়েছে, একটু নিয়ে নি ফোনটা। মুর্শিদাবাদ থেকে রাজ ভট্টাচার্য। রাজ, তোমার প্রশ্ন বলো। হ্যালো ম্যাম। প্রশ্ন বলো তোমার। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুদীপ্ত ভৌমিক রয়েছে রায়গঞ্জ থেকে। সুদীপ্ত, তোমার প্রশ্ন বলো। আমার প্রশ্নটি হচ্ছে, নোটিশের ক্ষেত্রে যে আমরা মানে আমাদের স্কুলের নামটি লিখবো, সেটা কি আমরা মানে মাঝখানে লিখবো না মাঝখানেও তুমি লিখতে পারো। নোটিশ শব্দটা আমি যেমন একটা দেখিয়েছি, একটা নর্মাল ফরম্যাট, খুব চালু ফরম্যাট, ডান দিকে আমি স্কুলের নাম আর অ্যাড্রেস দেখিয়েছি। এই স্কুলের নাম আর অ্যাড্রেস পুরোটাই তুমি নোটিশ শব্দটার উপরে মাঝখানে লিখতে পারো, কোনো প্রবলেম হবে না। আরো একজন রয়েছে বসিরহাট থেকে, শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা, তোমার কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, আমার যদি স্যারের কাছে প্রশ্নটি হলো যে স্টোরিতে যখন মোরাল লিখতে বলবে না, তখনও কি মোরাল লিখতে হবে? যদি আমি কিন্তু একটু আগে বললাম, যদি মোরাল না চায় তাহলেও তোমাকে লিখতে হবে। ইফ ইউ ফিল দ্যাট দ্য স্টোরি ইজ টিচিং আস সামথিং, স্টোরিটাতে যদি কোনো লেসন থাকে, সেটা মোরাল হিসেবে তোমাকে লিখতে হবে। সেটা চাইলেও লিখতে হবে, না চাইলেও লিখতে হবে। এবার গল্পটা পড়ে যদি তুমি বুঝতে পারো যে সেই গল্পটার কোনো মোরাল হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তোমার লেখার কোনো দরকার নেই। স্যার, এবার যদি একটু এক্সাম্পল দিয়ে আপনি আমি বুঝিয়ে দেন, আরেকটু কয়েকটা স্পষ্টভাবে। জায়গা একটু বলে দিতে চাইবো। সেকেন্ড যে সেকশনটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, সেটা হচ্ছে বাই চেঞ্জিং দ্য করেসপন্ডিং ডিগ্রি। অ্যাডজেক্টিভের ডিগ্রিজ অফ কম্প্যারিজন তোমরা জানো। যেমন ধরো আমি বললাম হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, তুমি এটা দেখলে। এবার তোমাকে বলা হলো নেগেটিভে কনভার্ট করো। ঘাবড়ে না গিয়ে তুমি শুধু মাথায় রাখো, দিস ইজ গিভেন ইন দ্য পজিটিভ ডিগ্রি অফ কম্প্যারিজন। If you change it into comparative degree, automatically it will be transformed into a negative sentence. কেমন? His brother is, এখানেই দেখো নটটা চলে আসবে। যদি আমি পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে করি, his brother is not taller
দ্যান হি। এবার খেয়াল করে দেখো, আমাদের হাতে যেহেতু খুব সময় কম, আমি একটা দেখালাম পজিটিভ টু কম্প্যারেটিভ। যখন দুজনের মধ্যে কম্প্যারিজন, পজিটিভ যদি থাকে তুমি কম্প্যারেটিভ করো, কম্প্যারেটিভ যদি থাকে তুমি পজিটিভ করো, তাহলেই করেসপন্ডিং ডিগ্রি চেঞ্জ হবে। আবার সুপারলেটিভ থেকে পজিটিভেও কিন্তু হতে পারে যদি দা প্লাস সুপারলেটিভ থাকে। আমি খুব তাড়াতাড়ি বলছি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সটা দিয়ে তোমাকে বলা হলো যে রিরাইট দ্য সেন্টেন্স ইনটু আ নেগেটিভ ওয়ান। যখনই তুমি হি ইজ দ্য বেস্ট বয়, সো দ্য প্লাস সুপারলেটিভ, তার মানে ইউ বিগিন উইথ নো আদার। সো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে দেখো, যদি আমরা ডিগ্রিগুলোকে চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময়ের জন্য নেগেটিভ সেন্টেন্স পাই। একেবারে এভাবেই এক্সামের জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। স্যার, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তবে আজকের মতো আমাদের এই প্রোগ্রাম অর্থাৎ কোচিং ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। তবে যেতে যেতে আগামীকাল আমরা আমাদের কোচিং ক্লাসে কি পড়বো একবার তোমাদেরকে জানিয়ে দিই। আগামীকালের আমাদের বিষয় হচ্ছে ইতিহাস এবং অধ্যায় থাকবে বিকল্প চিন্তা ও উদ্যোগ। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো।